ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা আরআরবি এনটিপিসি সিবিটি 2, এটা হচ্ছে সিবিটি 2, ঠিক আছে, তার পিওয়াইকিউ সেট একটা আলোচনা করব। যে পরীক্ষাটা হয়েছিল তোমার 5ই ফেব্রুয়ারি 2021 তারিখে। আমরা অলরেডি সিবিটি 1 এর যে প্রশ্নপত্রগুলো ছিল, ঠিক আছে, সিবিটি 1 এর যে প্রশ্নপত্রগুলো ছিল সেগুলো আলোচনা করে নিয়েছি, যেগুলো প্লেলিস্টের মধ্যে রয়েছে। এবং সিবিটি 2 এটারও অনেক প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং ভবিষ্যতেও আরো করা হবে। আরো 10-15টা ক্লাস সিবিটি 2 কে নিয়ে করানো হবে, তারপর প্র্যাকটিস সেট শুরু হবে, ঠিক আছে। তো যারা এনটিপিসি এবং গ্রুপ ডির প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, এনটিপিসি এবং গ্রুপ ডি এই দুটো প্রস্তুতি নিচ্ছ, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এখানে এনটিপিসি এবং গ্রুপ ডির জিকে কমপ্লিট ভাবে তোমাদেরকে পড়ানো হবে, ঠিক আছে। এরপর আরো একটা তোমাদের জন্য সুখবর রয়েছে, সেটা হচ্ছে যারা রেলের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করা হয়েছে, ঠিক আছে, রেলওয়ে স্পেশাল ব্যাচ। এনটিপিসি এবং গ্রুপ ডি আপাতত এই দুটো পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছে, তো এনটিপিসি এবং গ্রুপ ডি কে টার্গেট করে ব্যাচটাকে লঞ্চ করা হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট টিচার থাকবে এবং তারাই তোমাদেরকে পড়াবে, ঠিক আছে। এবং এই কোর্সটা হবে 6 মাসের, 6 মাসের মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে 6 মাসের মধ্যে, ঠিক আছে। মোট যে ফিজ আমরা রেখেছি সেটা হচ্ছে 1500 টাকা, এবং এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, মানে বারবার দিতে হবে না, একবার দিলেই 5 মাস তোমাদের ক্লাস করতে পারবে এবং সিলেবাস কমপ্লিট, ঠিক আছে। এরপর কি কি ফ্যাসিলিটি তোমরা পাবে? প্রথমত, প্রত্যেকটা ক্লাস লাইভ করানো হবে, তার সাথে রেকর্ডেড ফর্মে ক্লাসগুলো থাকবে, ঠিক আছে। এবং প্রতি সপ্তাহে 18টা করে ক্লাস, মানে প্রত্যেক দিন তোমার 3টা করে ক্লাস গড়ে থাকছে, ঠিক আছে। তাছাড়া কি থাকছে, ডাউট ক্লিয়ারিং এর জন্য আলাদা করে ক্লাস থাকছে, 15টা ফুল মক টেস্ট থাকছে, 15টা ফুল মক টেস্ট, পরীক্ষায় যেরকম ভাবে আসে সেরকম ভাবে। তাছাড়া এরকম পার্ট পার্ট মক টেস্ট তো তোমাদের হতেই থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা টিচার আলাদাভাবে করাবে। তো তারা যারা মানে এই ব্যাচটা জয়েন করতে চাও তাদের উদ্দেশ্যে বলছি, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে, যেটা তোমার ডেসক্রিপশন বক্সেও থাকবে নাম্বারটা, সেখান থেকে যোগাযোগ করে অ্যাডমিশনটা নিয়ে নাও, ঠিক আছে। তো তোমরা যারা নিউ এক্সপিরিয়েন্ট আছো বা ওল্ড, দুজনকার উদ্দেশ্যে বলছি। দেখো, যারা ওল্ড আছো তার মানে তোমাদের সিলেকশন হয়নি, তো তোমরা যদি সিলেকশন চাও তার জন্য একটা সঠিক গাইডেন্স দরকার, এই ব্যাচটা থেকে তোমরা সেটা পাবে, ঠিক আছে। চলো এরপর আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন যেটা রয়েছে আজকে, নিচের কোন সঙ্গীত শিল্পী সেতার বাজান না? মানে কে সেতার বাদক নয়? পণ্ডিত রবিশঙ্কর, অনুষ্কা শঙ্কর, পণ্ডিত শিবকুমার শর্মা, উস্তাদ বিলায়ত খান, ঠিক আছে। বলো এদের মধ্যে সেতার বাদক কে নয়? দেখো অ্যান্সারটা হচ্ছে কি, পণ্ডিত শিবকুমার শর্মা, ইনি কিন্তু সেতার বাদক নন। পণ্ডিত শিবকুমার শর্মা কে? তিনি সন্তুর বাদক, ঠিক আছে, সন্তুর বাদক। এরপর দেখো পণ্ডিত রবিশঙ্কর, তিনি একজন সেতার বাদক এবং খুব বিখ্যাত সেতার বাদক। ভারতের এখনো পর্যন্ত গ্র্যামি অ্যাওয়ার্ড খুব কম মিউজিশিয়ানই পেয়েছে, ঠিক আছে। দেখো, মিউজিক জগতের সব থেকে বড় অ্যাওয়ার্ড হচ্ছে গ্র্যামি পুরস্কার। তো সেই গ্র্যামি পুরস্কারটা 5বার জিতেছে কে? পণ্ডিত রবিশঙ্কর। এবং প্রথম ভারতীয় হিসাবে, ফার্স্ট ভারতীয় গ্র্যামি পুরস্কার জয়ীকে? পণ্ডিত রবিশঙ্কর। তিনি 1999 সালে, কত সালে? 1999 সালে কি পেয়েছিলেন? ভারত রত্ন, ভারতের সব থেকে বড় পুরস্কার ভারত রত্ন তিনি 1999 সালে পেয়েছেন। অনুষ্কা শঙ্কর এবং উস্তাদ বিলায়ত খান, এনারা দুজনেই হচ্ছে সেতার বাদক। তাহলে এখানে সেতার বাদক নয় কে? পণ্ডিত শিবকুমার শর্মা, ঠিক আছে। নেক্সট, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সরকারি পাখি কোনটি? ঠিক আছে, সরকারি পাখি বলতে স্টেট বার্ড যেটাকে বোঝায়, যেমন আমাদের হচ্ছে তোমার সাদা গলাযুক্ত মাছরাঙা,
ঠিক আছে, তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সরকারি পাখি কোনটি? দুর্দান্ত সিংবিল, এটা অ্যাকচুয়ালি গ্রেট হর্নবিল। ঠিক আছে, এটাকে বাংলায় করতে গেলে এরকমই হয়ে যাবে, গ্রেট হর্নবিল এই পাখিটার নাম। ঠিক আছে, নাকি সুটি টার্ন, নাকি ভারতীয় রোলার, নাকি কাঠের পায়রা? তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোনটা সরকারি পাখি সেটা তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, চলো কমেন্টে জানাও তোমরা উত্তরটা। তো দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সরকারি পাখি হচ্ছে কাঠের পায়রা। এই পায়রাটাকে, এই যে এটাকে দেখবে আমাদের বাড়িতে দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয় তোমার উড পিজিয়ন। ঠিক আছে, অ্যাকচুয়াল নাম উড পিজিয়ন বা কাঠের পায়রা। এটা হচ্ছে আন্দামান নিকোবরের সরকারি পাখি। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের সরকারি পাখি কি? ওয়েস্ট বেঙ্গল, যুক্ত মাছরাঙ্গা, সাদা গলাযুক্ত মাছরাঙ্গা। ঠিক আছে, এরপর হচ্ছে সুটি টার্ন। এটাকে ইংরেজিতে হচ্ছে তোমার এরকম, সুটি টার্ন। এই পাখিটা হচ্ছে তোমার লক্ষদ্বীপ, লক্ষদ্বীপের সরকারি পাখি। আচ্ছা, ভারতীয় রোলার, ঠিক আছে, ইন্ডিয়ান রোলার, এটা কোথাকার? এটা হচ্ছে কেরালা এবং অরুণাচল প্রদেশ। এই দুটো রাজ্যের স্টেট বার্ড হচ্ছে ভারতীয় রোলার বা ইন্ডিয়ান রোলার। আর গ্রেট হর্নবিল, এটা হচ্ছে তোমার কেরালা, সরি, একটু এটা মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, ভারতীয় রোলারটা হচ্ছে কর্ণাটক এবং তেলেঙ্গানা উড়িষ্যার রাজ্য পাখি। ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। এটা হচ্ছে তোমার কর্ণাটক, উড়িষ্যা এবং তেলেঙ্গানা, এই তিনটা রাজ্যের জাতীয় পাখি হচ্ছে ভারতীয় রোলার। আর দুর্দান্ত সিংবিল বা গ্রেট হর্নবিল, এটা হচ্ছে তোমার ও কেরালা এবং অরুণাচল প্রদেশ। এটা হচ্ছে কেরালা আর অরুণাচল প্রদেশ। ঠিক আছে, নেক্সট, ইন্ডিয়ান লিগ 1875 সালে কলকাতায় কে প্রতিষ্ঠিত করেছিল? শিশির কুমার ঘোষ, দ্বারকানাথ ঠাকুর, আনন্দমোহন বসু, দেবেন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়ান লিগ 1875 সালে কলকাতাতে কে স্থাপিত করেছিল? শিশির কুমার ঘোষ, নাকি দ্বারকানাথ ঠাকুর, নাকি আনন্দমোহন বসু, নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর? উত্তরটা করো তোমরা। দেখো, ইন্ডিয়ান লিগ এটা 1875 সালে কে স্থাপিত করেছিল? শিশির কুমার ঘোষ। ইতিহাস থেকে এই ধরনের যে বিভিন্ন লিগ বা বিভিন্ন ধরনের যে সংস্থা রয়েছে সেগুলোর থেকে প্রশ্ন তোমরা পাবেই। যেমন 1866 সালে, 1866-এ একটা সংস্থা গঠন হয়েছিল যেটার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। পরীক্ষা অনেকবার এসেছে, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটার হচ্ছে তোমার কি করেছিল? দাদাভাই নরোজি। দাদাভাই নারোজি, দাদাভাই নারোজিকে কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এনার লেখা একটা বই রয়েছে, কি? পভার্টি অ্যান্ড আনবিট্রিস রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে 1876-এ, 1876-এ একটা সংস্থা গঠন হয় যার নাম হচ্ছে
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। কে করেছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দেখো এরকম আরো অনেকগুলো সংস্থা রয়েছে, এখানে আমরা সংস্থার নাম এবং সেই সংস্থাটাকে কে স্থাপনা করেছিল সেটা আমরা বলবো, কিন্তু কত সালে হয়েছিল সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, কোন সালে হয়েছিল সালটা বার করা বা সালটা খুঁজে লেখাটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো প্রথমত দেখো একটা রয়েছে অভিনব ভারত, কে করেছিল? বিনায়ক দামোদর সাভারকার, বিডি সাভারকার। আলিগড় মোহাম্মদ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, স্যার সৈয়দ আহমেদ খান, যেটা আগের দিন তোমাদেরকে করিয়েছিলাম, আলিগড় মোহাম্মদ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। তারপর হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এন এম যোশী। আর্য সমাজ, স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, এশিয়াটিক সোসাইটি, উইলিয়াম জোনস। এশিয়াটিক সোসাইটি কে করেছিল? উইলিয়াম জোনস। ঠিক আছে, আত্মীয় সভা কে করেছিল? রাজা রামমোহন রায়। আজাদ হিন্দ ফৌজ, এটা কার? ক্যাপ্টেন মোহন সিং। ফাউন্ডার কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস নয়, ক্যাপ্টেন মোহন সিং। আজাদ হিন্দ সরকার, এটা করেছিল কে? সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, বহিষ্কৃত হিতকরণী সভা, ডক্টর বি আর আম্বেদকর। কাদের জন্য? দলিত শ্রেণীর মানুষদের জন্য বহিষ্কৃত হিতকরণী সভা। বেলুর মঠ, স্বামী বিবেকানন্দ। ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায়। ফরওয়ার্ড ব্লক, সুভাষচন্দ্র বোস। এটা বলে দিচ্ছি তোমার 1939 সালে। ঠিক আছে, গদর পার্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভিভিআই করে রাখো। কে করেছিল? লালা হরদয়াল এবং খাসিরাম। আচ্ছা, তারপর হচ্ছে গার্লস স্কুল, জ্যোতিবা ফুলে। হিন্দু মহাসভা, কে করেছিল? মদন মোহন মালব্য। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন, রামপ্রসাদ বিসমিল। হোম রুল লীগ, অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক। কে? হোম রুল লীগ, অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, দাদাভাই নরোজি। আচ্ছা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে আরো একটা ছিল, সেটা হচ্ছে তোমার আনন্ত মোহন বোস। ইন্ডিয়ান লীগ কে করেছিল? শিশির কুমার ঘোষ। ঠিক আছে, আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এ ও হিউম করেছিল। আচ্ছা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম যে বৈঠক হয়েছিল 1885 সালে, সেখানে প্রেসিডেন্ট কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। এটা একটু নোট করে রাখুন। ঠিক আছে, তারপরে ইন্ডিয়ান সোশ্যাল কনফারেন্স, এম জি রানাডে। খিলাফত মুভমেন্ট, আলী ব্রাদার্স। খুদাই খিদমতগার, কে করেছিল? খান আব্দুল গফর খান। এনাকে কি বলা হয়? সীমান্ত গান্ধী, খান আব্দুল গফর খানকে। তারপর হচ্ছে মোহামেডান অ্যাংলো লিটারি সোসাইটি, আব্দুল লতিফ। মুম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, ফিরোজ শাহ মেহতা করেছিল। মুসলিম লীগ, আগা খান এবং সালিমুল্লাহ করেছিল। পরমহংস সভা, দাদোবা পান্ডুরাং। পুনা সার্বজনিক সভা, মহাত্মা গান্ধী করেছিল। প্রার্থনা সভা করেছিল মহাত্মা গান্ধী, আত্মারাম পান্ডুরাং এবং দেবেন্দ্রনাথ ঠাকুর। রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দ। সার্বজনিক সভা, দাদাভাই নরোজি। সায়েন্টিফিক সোসাইটি, স্যার সৈয়দ আহমেদ খান। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি, গোপাল কৃষ্ণ গোখলে। এনাকে কি বলা হয়? মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু। আচ্ছা, তারপর হচ্ছে সারদা সদন, রামভাই। সোশ্যাল সার্ভিস লীগ কে করেছিল? নারায়ণ মালহার যোশী। স্বরাজ পার্টি, মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস। পরবর্তী ক্ষেত্রে এটাকে কে কন্ট্রোল করেছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপর হচ্ছে স্বতন্ত্র শ্রমিক পার্টি, ডক্টর বি আর আম্বেদকর। তারপর হচ্ছে তত্ত্ববোধিনী সভা, কে করেছিল তত্ত্ববোধিনী সভা? দেবেন্দ্রনাথ ঠাকুর।
থিওসফিক্যাল সোসাইটি, এটা বিবিআই করে রাখো, থিওসফিক্যাল সোসাইটি। হেলনা বলভাস্কি, ইউনাইটেড ইন্ডিয়ান কমিটি উমেশ চন্দ্র ব্যানার্জি, বেদ সমাজ আচার্য কেশব চন্দ্র সেন, বেদান্ত কলেজ রাজা রামমোহন রায়, বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর, ওমেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন লেডি সদাশিব আইয়ার, ইয়ং বেঙ্গল মুভমেন্ট হেনরি ভিভিয়ান ডিরোজিও। এই যতগুলা লেখালাম তোমাদেরকে, ঠিক আছে, এই সবগুলাই গুরুত্বপূর্ণ এবং ডেট সহ মনে রাখতে হবে, ডেটটা তোমরা নিজেরা বার করবে, ঠিক আছে। নেক্সট, কোন সক্রিয় আগ্নেয়গিরিকে ভূমধ্য সাগরের কি বলা হচ্ছে আলোক স্তম্ভ, লাইট হাউস অব মেডিটেরিয়ান সি, কোটোপ্যাক্সি, স্ট্রমলি, মাউন্ট ভেসুভিয়াস নাকি মাউন্ট এটনা? আগ্নেয়গিরিকে কি বলছে ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ। কারণ কেন বলা হয় দেখো, এই যে এটা হচ্ছে তোমার ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ, কারণ এখানে হচ্ছে সব সময় এটা হচ্ছে একদম অ্যাক্টিভ ভলক্যানো, বেশিরভাগ সময়ই অগ্নুৎপাত হতেই থাকছে, তার জন্য এটাকে বলা হচ্ছে তোমার লাইট হাউস বা আলোক স্তম্ভ, ঠিক আছে। তো এটা কোন আগ্নেয়গিরি? এটা হচ্ছে স্ট্রমলি আগ্নেয়গিরি, ঠিক আছে। ভূমধ্য সাগরের মধ্যে স্ট্রমলি আগ্নেয়গিরিটা রয়েছে, এটা ইটালিতে অবস্থিত, এটাকে বলা হচ্ছে ভূমধ্য সাগরের আলোক স্তম্ভ। তারপর হচ্ছে কোটাপ্যাক্সি, এটা সাউথ আমেরিকাতে অবস্থিত, ঠিক আছে। কোটোপ্যাক্সিটা সাউথ আমেরিকা, সাউথ আমেরিকাতে অবস্থিত। এটা অ্যান্ডিজ পর্বতমালার অংশ, এটাও মনে রাখবে। অ্যান্ডিজ পর্বতমালার একটা অংশ হচ্ছে কোটোপ্যাক্সি। এরপর হচ্ছে মাউন্ট ভেসুভিয়াস, মাউন্ট ভেসুভিয়াস এটাও ইটালিতে অবস্থিত। আর মাউন্ট এটনা এটা হচ্ছে তোমার ইটালিতে অবস্থিত, ইটালিতে অবস্থিত, ঠিক আছে। এরপর দেখো পৃথিবীর সব থেকে বেশি ভলকানো, ঠিক আছে, পৃথিবীর সব থেকে বেশি অ্যাক্টিভ ভলক্যানো, অ্যাক্টিভ ভলক্যানো মানে কি, যেখান থেকে অগ্নুৎপাত হয়, সক্রিয় ভলক্যানো কোথায় রয়েছে? সেটা হচ্ছে ইন্দোনেশিয়াতে রয়েছে। কতগুলো রয়েছে জানো? 130টা ইন্দোনেশিয়াতে আগ্নেয়গিরি রয়েছে যেটা অ্যাক্টিভ। তার মধ্যে সব থেকে বড় যে আগ্নেয়গিরিটা রয়েছে তার নাম হচ্ছে মাউন্ট মেরাপি। কি নাম? মাউন্ট মেরাপি, ঠিক আছে, সব থেকে বিখ্যাত মাউন্ট মেরাপি। এটা হচ্ছে তোমার ইন্দোনেশিয়ার যে জাভা দ্বীপ রয়েছে, জাভা দ্বীপ, সেই জাভা দ্বীপে অবস্থিত, জাভা আইল্যান্ডে। এবং এটাকে বলা হচ্ছে মাউন্টেন অফ ফায়ার, মাউন্টেন অফ ফায়ার, ঠিক আছে। এরপর দেখো, তাহলে তো আমরা দেখলাম মোটামুটি আগ্নেয়গিরি সম্বন্ধে। তাহলে ভারতে কটা অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে? ভারতে, ভারতে অ্যাক্টিভ ভলক্যানো বলতে একটাই রয়েছে, সেটাও আন্দামান নিকোবরে অবস্থিত। কি নাম? ব্যারেন আইল্যান্ডে, ব্যারেন দ্বীপ, এখানে রয়েছে তোমার ভারতের একমাত্র অ্যাক্টিভ ভলক্যানো। ভলক্যানো থেকে কি হয় জানো? এই যে এই এই যে মুখটা দেখতে পাচ্ছ, এই মুখটা থেকে পৃথিবীর মধ্যে যে লাভাটা রয়েছে ভেতরে, সেই লাভাটা বেরিয়ে আসে, ঠিক আছে, আগুন আকারে। নেক্সট, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? তো প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেটা হচ্ছে হ্যারেড ডোমার মডেলের মাধ্যমে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, হ্যারেড ডোমার মডেল, তার মাধ্যমে এটা তৈরি হয়েছিল। দেখো প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হয়েছিল 1 এপ্রিল 1951 থেকে
31 মার্চ 1956 পর্যন্ত। এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ফার্স্ট। ঠিক আছে, তো এটার যে মডেলটা নাম কি ছিল? হেরাল্ড ডোমার মডেল। ঠিক আছে, আচ্ছা, এটার যে ড্রাফট, সেটা কে বানিয়েছিল? ড্রাফট বানিয়েছিল তোমার কে এন রাজ, একজন ইকোনমিস্ট। ঠিক আছে, কে এন রাজ, তিনি এই ড্রাফটটা বানিয়েছিলেন। আচ্ছা, প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল তার ফোকাসটা কি ছিল, মূল উদ্দেশ্য কি ছিল? সেটা হচ্ছে জলসেচ এবং কৃষিকাজ। ঠিক আছে, ইরিগেশন অ্যান্ড এগ্রিকালচার। ইরিগেশন অ্যান্ড এগ্রিকালচার। এই জলসেচের উদ্দেশ্যেই এই সময় তিনটা বড় বড় বাঁধ নির্মাণ করা হয়। একটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি বাঁধ, একটা হচ্ছে হীরাকুন্দ, আর একটা হচ্ছে ভাপরা নাঙ্গল। এই তিনটা বাঁধ নির্মাণ করা হয় কখন? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এই যে বাঁধগুলা নির্মাণ করা হয়েছিল, এই বাঁধগুলাকে তোমার বলছি, এই বাঁধটাকে তোমার জওহরলাল নেহেরু, কে? পণ্ডিত জওহরলাল নেহেরু কি বলেছিল জানো? বলেছিল আধুনিক ভারতের মন্দির। আধুনিক ভারতের মন্দির, এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং পণ্ডিত জওহরলাল নেহেরু এই প্রথম পঞ্চবার্ষিকীর পরিকল্পনার সময় একটা পদ তৈরি করেছিল। ঠিক আছে, সেটা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যেটাকে আমরা বলি বিডিও। তাহলে বিডিও পদটা সৃষ্টি কখন হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই এই যে বিডিও পদটা রয়েছে সেটা তৈরি হয়েছিল। এরপর দেখো, এখানে আরো একটা আছে অপশন পিসি মহলানবিস। ঠিক আছে, তো এই যে পিসি মহলানবিস যে মডেলটা, এটা হচ্ছে তোমার সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং। আর 5 ইয়ার প্ল্যানিং তো জানো, প্ল্যানিং কমিশন তৈরি করতো। ঠিক আছে, কিসের জন্য তৈরি করতো? আমাদের দেশের যে আগামী 5 বছর কিরকম ভাবে যাবে, মানে কোনো রাস্তা তৈরি করা হবে কিনা, বা কোনো একটা নতুন বাঁধ তৈরি করা হচ্ছে কিনা, এই সমস্ত কিছু এই 5 ইয়ার প্ল্যানিং এর মধ্যে থাকতো। মানে যে আমরা প্রথমবারে যেমন কৃষিকাজের উপর জোর দিয়েছি, থার্ড 5 ইয়ার প্ল্যানিং এর সময় বা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং এর সময় আমরা ইন্ডাস্ট্রির ওপর জোর দিয়েছিলাম। ঠিক একই রকম ভাবে কোন সময় কোন কাজটা করা হবে সেটাই নির্ধারণ করতো আমাদের প্ল্যানিং কমিশন, এবং সেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে বেরিয়ে আসতো। কিন্তু বর্তমান দিনে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই, তার পরবর্তী প্ল্যানিং কমিশনের পরিবর্তে কি এসছে? নীতি আয়োগ এসছে, এবং তারাই বর্তমানে সমস্ত রকম পলিসি নির্ধারণ করে। তাহলে এই জিনিসটা ছোট্ট করে তোমাদেরকে লিখে দিই, পরীক্ষায় তো আসবে। প্রথমে ছিল আমাদের প্ল্যানিং কমিশন। ঠিক আছে, এই প্ল্যানিং কমিশনটা কি 5 ইয়ার প্ল্যানিং দিচ্ছিল। ঠিক আছে, 5 ইয়ার প্ল্যানিং। তো এইটাকে 2015 সালে এটার পরিবর্তে নরেন্দ্র মোদী সরকার যখন আসে, তখন কি নিয়ে আসে? নীতি আয়োগ। নীতি আয়োগ, এবং এই নীতি আয়োগ বর্তমানে কি করে? পলিসি ঠিক করে, সমস্ত রকম পলিসি নীতি আয়োগ ঠিক করে। তার জন্য এটাকে বলা হয় পলিসি থিঙ্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে প্রশ্ন আসতে পারে যে নীতি আয়োগ কোন অর্গানাইজেশনের পরিবর্তে তৈরি হচ্ছে? সেটা হচ্ছে প্ল্যানিং কমিশনের। ঠিক আছে, আর এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত কতগুলা 5 ইয়ার প্ল্যানিং এসছে। 5 ইয়ার প্ল্যানিং কতগুলা এসছে? সেটা হচ্ছে 12টা।
ঠিক আছে। নেক্সট, কোন এই জন্য বলে গুগলের উপর ভরসা করতে নেই, এই যে ট্রান্সলেশনে ভুলটা রয়েছে এটা গুগলের জন্য হয়েছে। ঠিক আছে, তো প্রশ্নটা হচ্ছে কোন সালে সুরাট অধিবেশনে তাপ্তি নদীর তীরে জাতীয় কংগ্রেস দুটি দলে বিভক্ত হয়েছিল? জাতীয় কংগ্রেস কি হচ্ছে দুটা দলে বিভক্ত হয়েছে। তোমরা জানো 1885 সালে এ ও হিউম কি করেছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের স্থাপনা করেছিল। ঠিক আছে, তো কোন সালে বলছে যে এই জাতীয় কংগ্রেস দুটা দলে ভাগ হয়েছিল? 1916 সালে, নাকি 1907, নাকি 1909, নাকি 1919? দেখো 1907 সালে কি হয়েছিল? জাতীয় কংগ্রেস দুটা দলে ভাগ হয়ে গেছিল 1907 সালে। ঠিক আছে, এরপর আমরা ডিটেলসটা আলোচনা করব। দেখো আইএনসি তৈরি করলো, এই আইএনসির 1907 সালে একটা অধিবেশন হলো, কোথায় হয়েছিল? সুরাট। তোমরা জানো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রত্যেক বছর একটা করে অধিবেশন করত। তো এই অধিবেশনে জাতীয় কংগ্রেসের মধ্যে যারা সদস্য ছিল তাদের মধ্যে দুটা ভাগ হয়ে গেল, একটা হচ্ছে নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী। নরমপন্থী কারা? যারা ভেবেছিল যে কোনো রকম ঝামেলা না করে, ঠিক আছে, কোনো রকম অস্ত্রের ব্যবহার না করে আমরা পলিটিক্যালি আমাদের দেশকে স্বাধীন করব। কিন্তু চরমপন্থী কারা? যারা ভেবেছিল যে আমাদেরকে স্বাধীনতা পেতে গেলে এই ইংরেজদের গুলামি করলে হবে না, ওদের উপর চড় চাপ্পড় বসাতে হবে, তারা হচ্ছে চরমপন্থী। যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু ভেবেছিল যে একটা চড়ের পরিবর্তে দুটো চড় মারতে হবে ইংরেজদেরকে। তো এটা হচ্ছে চরমপন্থী। নরমপন্থী কারা? মহাত্মা গান্ধী, তিনি কি বলেছিলেন? একটা চড় মারলে আর একটা গাল পেতে দিন। এটা হচ্ছে নরমপন্থী। তো 1907 সালে দুটা ভাগে ভাগ হয়ে গেছিল, নরমপন্থী এবং চরমপন্থী। ঠিক আছে, কোথায় হয়েছিল? সুরাটে অধিবেশনটা হয়েছিল। এবং কোন নদীর তীরে যদি আসে, সেটা হচ্ছে তাপ্তি নদীর তীরে। ঠিক আছে, তাপ্তি নদীর তীরে হয়েছিল। এরপর পরবর্তী ক্ষেত্রে এই দুটো দল আবার একসাথে যুক্ত হয়ে যায়, যখন মনে হলো যে না আমরা আলাদা আলাদা থাকলে দেশ স্বাধীন করতে পারবো না, তখন পরবর্তী ক্ষেত্রে আবার 1916 সালে লখনৌ অধিবেশন কি হলো? এরা আবার ইউনাইট হয়ে গেল, একসাথে যুক্ত হয়ে গেল। এরপর একটা প্রশ্ন আসবে যে 1907 সালের যে অধিবেশনটা হয়েছিল সেখানে প্রেসিডেন্ট কে ছিল? তো তখন প্রেসিডেন্ট ছিল রাসবিহারী ঘোষ। আর যখন 1916 সালে অধিবেশনটা হলো, যেখানে সবাই একসাথে যুক্ত হয়ে গেল, তখন ছিল অম্বিকা চরণ মজুমদার। ঠিক আছে, তাহলে 1907 ছিল রাসবিহারী ঘোষ, 1916 ছিল অম্বিকা চরণ মজুমদার। ঠিক আছে, 1907-16 বুঝে গেল। 1919 এর অধিবেশনটা হয়েছিল তোমার অমৃতসরে। এবং এখানে প্রেসিডেন্ট হিসাবে কে ছিল? তার নাম হচ্ছে মতিলাল নেহেরু, পণ্ডিত মতিলাল নেহেরু। আর 1909 সালে কোথায় হয়েছিল? লাহোরে। লাহোরে হয়েছিল, পাকিস্তান বর্তমান। ঠিক আছে, তখন এখানে কে ছিল? মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য, তিনি কে ছিলেন? তিনি এখানে প্রেসিডেন্ট হিসাবে ছিলেন। ঠিক আছে, আচ্ছা যদি বলা হয় জনগণ মন কোন অধিবেশনে গাওয়া হয়েছিল প্রথমবার? ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণ মন, এটা হয়েছিল তোমার 1911 সালের যে ক্যালকাটা অধিবেশন রয়েছে সেখানে গাওয়া হয়েছিল। এইখানে প্রেসিডেন্ট কে ছিল সেটা তোমরা খুঁজে বার করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। নেক্সট, ভাইসরয় কাউন্সিলে যোগদানকারী প্রথম ভারতীয়ের নাম কি?
ভাইসরয় কাউন্সিলে যোগ দেওয়া প্রথম ভারতীয়? সতীশ রঞ্জন দাস, তেজ বাহাদুর সাপ্রু, সত্যেন্দ্র প্রসাদ সিনহা, ভূপেন্দ্র মিত্র। কে ছিল যিনি ভাইসরয় কাউন্সিলে প্রথমবার যোগ দিয়েছিলেন? তো তিনি হচ্ছেন সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। সত্যেন্দ্র প্রসন্ন সিনহা। প্রসন্ন বা অনেক জায়গায় এটা কি আছে জানো, প্রসাদও আছে। সত্যেন্দ্র প্রসাদ সিনহা, ঠিক আছে। তো তিনি 1909 সালে ভাইসরয় কাউন্সিলে যোগ দিয়েছিলেন এবং 1909 সালে একটা অ্যাক্ট এসেছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এখানে ভারতীয়কে প্রথমবার যুক্ত করা হয় ভাইসরয় কাউন্সিল, ঠিক আছে। এটার আরো একটা নাম রয়েছে, মরলে মিন্টো রিফর্ম। মরলে মিন্টো রিফর্ম, ঠিক আছে। এখানে মিন্টোকে বলা হয় তোমার, জানো তো, মিন্টোকে বলা হচ্ছে ফাদার অফ কমিউনালিজম। আচ্ছা, সত্যেন্দ্র প্রসাদ সিনহা প্রথমবার এখানে কি ল অ্যাডভাইজারি হিসাবে যুক্ত হয়েছিল, ঠিক আছে, আইনি পরামর্শদাতা হিসাবে যুক্ত হয়েছিল। নেক্সট, কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? নাইট্রাস অক্সাইড, হিলিয়াম, মিথেন নাকি কার্বন ডাইঅক্সাইড? লাফিং গ্যাস, যে গ্যাসটা দিলে আমরা সবাই হাসতে থাকি, লাফিং গ্যাস কোনটাকে বলা হয়? সেটা হচ্ছে তোমার নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডকে কি বলা হচ্ছে? লাফিং গ্যাস। এটা ব্যবহার করলে কি হয়? প্রত্যেকটা মানুষ হাসতে থাকে। আরেকটা হয় টিয়ার গ্যাস বা কাঁদুনি ধোঁয়া। এটা কোনটাকে বলা হয়? এটা হচ্ছে তোমার কাঁদুনি ধোঁয়া হচ্ছে তোমার ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন, ঠিক আছে। নেক্সট, বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি প্রচার করে? আর্থিক সহায়তা, বহুমুখী বাণিজ্য, বিশ্ব শান্তি নাকি একতরফা বাণিজ্য? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি প্রচার করে? দেখো, আর্থিক সহায়তা কে দেয়? ওয়ার্ল্ড ব্যাংক দেয়, বা তোমার আইএমএফ, ইন্ডিয়ান সরি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এরা দুজন আর্থিক সহায়তা করে। বিশ্ব শান্তির জন্য কে রয়েছে? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ঠিক আছে। কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে বহুমুখী বাণিজ্য, ঠিক আছে। বিভিন্ন দেশের মধ্যে যে ট্রেড করার জন্য, ব্যবসা করার জন্য হচ্ছে কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটার আগে নাম ছিল জিএটিটি, মানে হচ্ছে তোমার জেনারেল এগ্রিমেন্ট ফর ট্রেড অ্যান্ড ট্যারিফ। জেনারেল এগ্রিমেন্ট ফর ট্রেড অ্যান্ড ট্যারিফ। পরবর্তী ক্ষেত্রে এটার নাম হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটা স্থাপিত হয়েছে 1 জানুয়ারি 1995, ঠিক আছে। আচ্ছা, এটার হেডকোয়ার্টার কোথায়? জেনিভাতে হচ্ছে এটার হেডকোয়ার্টার, সুইজারল্যান্ডের জেনিভাতে এটা হচ্ছে হেডকোয়ার্টার। আচ্ছা, এটার বর্তমানে অধ্যক্ষ বা হেড কে রয়েছে? সেটা হচ্ছে নাগোজি ওঙ্কাজা ইবেল। কি নাম? নাগোজি ওঙ্কাজা ইবেল, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক বলা হয়? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, যেটা আমরা ইন্টারনেট ইউজ করার সময় লিখি না, ডাব্লিউ 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 ডট। এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটার জনক কাকে বলা হয়?
রবার্ট কেলিওয়াই, স্যার টিমোথি জন বার্নার্সলি, নাকি জেমস এইচ ক্লার্ক, নাকি পেই ইউয়ান উই, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর জনক? এটা হচ্ছে স্যার টিমোথি জন বার্নার্সলি। ঠিক আছে। দেখো আজকের শেষ প্রশ্ন, পদ্মভূষণ প্রাপ্ত, সরি পদ্মবিভূষণ প্রাপ্ত, পদ্মভূষণ নয়, হ্যাঁ, পদ্মবিভূষণ প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা ভারতনাট্যম নৃত্যশিল্পী কে? বৈজয়ন্তীমালা বালি, হেমা মালিনী, সোনাল মানসিং, নাকি যামিনী কৃষ্ণমূর্তি? প্রথম ভারতীয় মহিলা হিসাবে ভারতনাট্যমের জন্য কি পেয়েছেন? পদ্মবিভূষণ কে পেয়েছেন? সেটা হচ্ছে সোনাল মানসিং। এবং মনে রাখবে সোনাল মানসিং ওড়িশি ডান্সের সাথেও কিন্তু যুক্ত, ওড়িশি ডান্সও তিনি করেন। ঠিক আছে। এরপর দেখো আমরা দেখবো সেটা হচ্ছে ভরতনাট্যম। দেখো এটাকে মেনলি যেটা অরিজিনাল সেটা হচ্ছে ভরতনাট্যম, কিন্তু অনেক জায়গায় ভারতনাট্যমও করা হয়েছে। ভরতের মধ্যে তিনটা শব্দ হয়েছে, ভরত, ভ মানে হচ্ছে ভাব, র মানে হচ্ছে রাগ, আর ত মানে হচ্ছে তাল। ঠিক আছে। দেখো ভারতনাট্যম ডান্সের মধ্যে ভাব রয়েছে, রাগ রয়েছে এবং তাল রয়েছে, এই তিনটা জিনিস রয়েছে। ভাব মানে হচ্ছে এক্সপ্রেশন, রাগ মানে হচ্ছে মিউজিক, এবং তাল মানে হচ্ছে তোমার একটা ফিক্স প্যাটার্ন। এই তিনটা জিনিসের উপর ভিত্তি করেই কিন্তু ভারতনাট্যম ডান্সটা হয়ে থাকে। এই ভারতনাট্যম ডান্সের অনেকগুলো নাম রয়েছে, ঠিক আছে, নিকনেম রয়েছে অনেক। একটা হচ্ছে দাসী আট্টম, দাসী আট্টম, একটা হচ্ছে তোমার অগ্নি আট্টম, আর একটা হচ্ছে সাদির আট্টম। ঠিক আছে। এই তিনটা নিকনেম হচ্ছে তোমার ভারতনাট্যমের। ভারতনাট্যমের মধ্যে সব থেকে বিখ্যাত যদি বলা হয় ডান্সার কে রয়েছে, সেটা হচ্ছে রুক্মিণী দেবী অরুণডালে। রুক্মিণী দেবী অরুণডালে। ঠিক আছে। তিনি প্রথম ক্লাসিক্যাল ডান্সার, ফার্স্ট ক্লাসিক্যাল ডান্সার যাকে কিনা রাজ্যসভার এমপি হিসাবে ইলেক্টেড করা হয়েছিল, রুক্মিণী দেবী অরুণডালে। এবং তিনি 1936 সালে কলাক্ষেত্র ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন। কলাক্ষেত্র ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন। ঠিক আছে। তো দেখো আজকের যে প্রশ্নগুলো ছিল এই পর্যন্তই। তোমাদেরকে আরো একবার ব্যাচটা সম্বন্ধে বলে দিই, যারা প্রথমে হয়তো দেখনি তাদের জন্য হচ্ছে রেল পরীক্ষাকে টার্গেট করে একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে এনটিপিসি এবং গ্রুপ ডি এই দুটো পরীক্ষারই যে সিলেবাস সেটা তোমাদেরকে কভার করা হবে। ঠিক আছে। একদম ডিটেলসে পড়ানো হবে, প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের এক্সপার্ট টিচার রয়েছে, এবং প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে এমনভাবে গাইডেন্স দেওয়া হবে যাতে তোমরা সেখান থেকে ম্যাক্সিমাম কমন পাও। ঠিক আছে। মোট তোমাদেরকে 1500 টাকা দিতে হবে, যেটা ওয়ান টাইম পেমেন্ট, বারবার পেমেন্ট করার কিচ্ছু নেই, একবার পেমেন্ট করবে একদম কোর্স শেষ হওয়া পর্যন্ত, মানে যেটা সময় আমাদের 6 মাস লাগছে সেই পর্যন্ত তোমাদেরকে পড়ানো হবে। লাইভ ক্লাস থাকছে, যারা লাইভ করতে পারবে না তাদের জন্য রেকর্ডেড ক্লাস অবশ্যই থাকবে, মানে তোমরা লাইভ ক্লাস করলেও সেই ক্লাসটাকে বারবার তোমরা দেখতে পারবে, রেকর্ডেড ফর্মে তোমাদের জন্য সেই ক্লাসটা রেখে দেওয়া হবে। প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে 18টা করে ক্লাস করানো হবে, 18টা ক্লাস মানে প্রত্যেক দিন 3টা করে ক্লাস তোমাদের হবে। সাথে থাকবে পিডিএফ, ইবুক এবং বিভিন্ন স্টাডি মেটেরিয়াল। 15টা ফুল মক টেস্ট তোমাদেরকে করানো হবে, ফুল মক টেস্ট। ঠিক আছে। 15টা ফুল মক টেস্ট করানো হবে। ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমাদের থাকবে অবশ্যই, ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে। যারা জয়েন হতে চাও তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 755092
222876 এই নাম্বারটায় যোগাযোগ করবে, বা ডেসক্রিপশন বক্সে তোমরা এই নাম্বারটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজ এই পর্যন্তই। পরের দিন আরো একটা সিবিডি 2 এর প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে দেখা করবো। টাটা।